হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 7 কোষে দেখি 17 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 17 আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব। তো এর আগেও এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তো আজকে আবার নতুন করে একবার এটা নিয়ে আলোচনা করতে এলাম। তোমরা ভালোভাবে বুঝবে, শিখবে, খাতায় অঙ্ক করবে, ঠিক আছে? তো এখানে দেখো, অঙ্ক বলতে গেলে কিছু সূত্র তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। তো সূত্রগুলো একটু বুঝে নেবে প্রথমে, তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব। সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা লাগবে, ঠিক আছে? সূত্র এখানে ইম্পর্টেন্ট। তোমরা এখনও ক্লাস 10 অবধি যতদিন যাবে সূত্রকে সঙ্গে নিয়ে চলতে হবে। তো সূত্র ইম্পর্টেন্ট, তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে। তো তোমরা যত প্র্যাকটিস করবে সূত্র অটোমেটিক মনে থাকবে। মুখস্থ করার কিছু দরকার নেই যে পড়ে পড়ে মুখস্থ করব, এরকম কোনো ব্যাপার নেই। যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে, ঠিক আছে? তো প্র্যাকটিসের ওপর অঙ্ক ডিপেন্ড করে যে তোমার অঙ্কে রেজাল্ট কেমন হবে, অঙ্কে তুমি কেমন তৈরি হচ্ছ, ঠিক আছে? সেটা নির্ভর করছে তোমার প্র্যাকটিসের উপর। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারবে তত বেশি পরিমাণে তোমার লাভ, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারো বা না পারো, অঙ্ককে সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? বুঝতে পারো না পারো মানে বোঝার চেষ্টা তো করতেই হবে, ঠিক আছে? বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে। ফার্স্ট টাইমেই যে তুমি সব কিছু বুঝে যাবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু চেষ্টা করলে সব পারবে আস্তে আস্তে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো কোষে দেখি 17 নিয়ে আলোচনা করবো। তার আগে তোমাদেরকে আমি একটু সূত্রগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই ক্লাস 5 থেকে সেই একই সূত্র করে আসছি, আজকেও সেই একই সূত্র। তো কয়েকটা সূত্র আমরা প্রথমে মনে করে নিই, চলো। তো প্রথমে আসি আয়তক্ষেত্র, তারপর আসবো বর্গক্ষেত্রে। তো আয়তক্ষেত্র কেমন দেখতে নিশ্চয়ই আমরা জানি প্রত্যেকেই, বিশেষ কিছু বলার দরকার নেই। আয়তক্ষেত্র আমি একটা এঁকে ফেলছি প্রথমে। ফার্স্টে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের যে বড় বাহুগুলো থাকে, এই যে যেমন এ বি, আর এখানে আছে কি ডিসি। তো এই বাহুগুলোকে, এই যে বড় বাহুগুলো, এই বড় বাহুগুলোকে আমরা কী বলে থাকি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে থাকি। কী বলে থাকি? দৈর্ঘ্য বলে থাকি। আর ছোটো যে বাহুগুলো আছে সেগুলোকে আমরা কী বলে থাকি? প্রস্থ বলে থাকি। খাবার প্রস্থ নয় কিন্তু, ঠিক আছে? প্রস্থ বলে থাকি। তো আয়তক্ষেত্রের পরিসীমা হয়, তাই তো? আয়তক্ষেত্রের পরিসীমা হয়। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করো, খুব সোজা সোজা ব্যাপার। ক্লাস 5 থেকে পড়ে আসছি। পরিসীমা মানে কি বুঝি? পরিসীমা মানে বুঝি চারপাশের যে দৈর্ঘ্য। মানে এ থেকে তুমি স্টার্ট করলে মাপতে, স্কেলে করে বি পর্যন্ত মাপলে, সেটা খাতায় নোট করলে। আবার বি থেকে সি পর্যন্ত মাপলে, খাতায় নোট করলে। তারপর সি থেকে ডি পর্যন্ত মাপলে, খাতায় নোট করলে। ডি থেকে এ পর্যন্ত মাপলে, খাতায় নোট করলে। যে মানগুলো পেলে, এই যে 4টে মান পেলে, 4টে মানকে আমরা কী করি? যোগ করে দিই। যোগ করার পর যেটা বেরোয় সেটাই পরিসীমা। কিন্তু এটা একটা লেন্দি প্রসেস হয়ে যাবে যদি আমরা এইভাবে মেপে 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 সব কিছু যোগ করতে চাই। তো আমরা যেহেতু দেখো দুটো বাহু, মানে এই বাহুটা এই বাহুটা দুটো সমান হয়, বা এদিকের বাহুটার সঙ্গে এদিকের বাহুটা সমান হয়, তাহলে আমরা একটা সূত্র মনে রাখলে তাহলে আমাদেরকে কিন্তু অত জানতে হবে না। শুধু দৈর্ঘ্য প্রস্থ জানলেই কিন্তু আমরা পরিসীমাটা বার করতে পারবো। কীভাবে বার করবো? যেহেতু দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থকে আমরা কী করে দেবো? যোগ করে দেবো। তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্রটা কি? আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ গুণ করে দিচ্ছি, মানে গুণ করছি না, মানে যোগ করে দিচ্ছি। দুইটা কমন নিয়েছি, ঠিক আছে? দুইটা কমন নিয়েছি। এই দুইটা কী করে এলো? কমন নিয়ে এসছে। তো মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ থেকে 2 কমন আসছে, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাচ্ছে। দুইটা বাইরে থাকছে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এত একক, এককটা ইম্পর্টেন্ট, একক দিতে হবে কিন্তু, ঠিক আছে? শুধু একক। মিটারে থাকলে মিটার, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার, বা অন্য আদার্স এককে থাকলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরিসীমা বার করার সূত্র আমাদের। খুব সোজা ব্যাপার। পরিসীমা মানে কি বুঝতে পারলে? পরিসীমা মানে চারপাশের দৈর্ঘ্য। মানে তোমাদেরকে বোঝাতে চাইলাম কি, পরিসীমা মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। ধরো এরকম একটা তোমার জমি আছে হয়তো, এরকম আয়তাকার দেখতে জমি আছে, তাহলে বলো জমির পরিসীমা কত? তোমাকে তাহলে কি চারপাশের মাপটা তোমাকে মাপতে হবে, মেপে বলতে হবে। পরিসীমা মানে এটাই বুঝি, ওকে? সিম্পল ব্যাপার। আচ্ছা এবার দেখো তোমাকে ধরো কোনো একটা অঙ্কে, ক্লাস 5এই পড়েছো, কোনো একটা অঙ্কে তোমাকে কী কী দিয়ে দিয়েছে? ধরো একটা অঙ্কে পরিসীমা দিয়ে দিয়েছে। কী দিয়ে দিয়েছে? পরিসীমা দেওয়া আছে। পরিসীমাটা দেওয়া আছে, আর দেওয়া আছে ধরো দৈর্ঘ্য, তাহলে তোমাকে কি বার করতে দিয়েছে? ধরো প্রস্থ বার করতে দিয়েছে। প্রস্থ তো বার করবো কীভাবে?
তো ভেবে বলো। তো আমরা মেন সূত্র কি আমাদের? মেন সূত্র হচ্ছে আমাদের এটা, মেন সূত্র হচ্ছে আমাদের এটা। তো এখান থেকে কিন্তু আমরা দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, পরিসীমা সব কিছুই বার করতে পারবো। কীভাবে বার করতে পারবো? আমি তোমাকে কী কী দিয়েছি? আমি বললাম একটা অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কে পরিসীমা দেওয়া আছে আর দেওয়া আছে দৈর্ঘ্য। তাহলে তুমি প্রস্থ বার করবে কীভাবে? তো প্রস্থ বার করবে কীভাবে? দেখো এখান থেকে আমরা বার করতে পারবো। প্রস্থ বার করার কীভাবে বার করে? দেখো এই জিনিসটা প্রথমে লিখছি, এইখান থেকে প্রস্থ বার করবো। আচ্ছা, এই সূত্রটা আমি একবার লিখছি। দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো, সমানিত পরিসীমা, এটা মানেই তো পরিসীমা, তাই তো। এইমাত্র লিখলাম সূত্র, দেখো লেখা আছে বোর্ডেতে। তো এটা মানে পরিসীমা, ঠিক আছে। আমি কী বার করবো? 2টাকেও পাশে পাঠিয়ে দিচ্ছি। দেখো কীভাবে সূত্রটা তৈরি হচ্ছে, 2টাকেও পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2টা গুণ আছে এদিকে, এ পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে পরিসীমা বাই 2 হয়ে যাচ্ছে। পরিসীমাকে থেকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, যখন পরিসীমাকে 2 দিয়ে আমরা ভাগ করে দিই, সেটাকে আমরা কী বলে থাকি বলো তো? কোনো জিনিসকে 2 দিয়ে ভাগ করে দিলে কী হয়? সেটা অর্ধেক হয়ে যায়। কোনো জিনিসকে অর্ধেক করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করি। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 4, আমি বললাম এর অর্ধেক করতে, তাহলে তুমি কী করবে? 4কে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত পাবে? 2 পাবে। যে কোনো সংখ্যাকে অর্ধেক করতে গেলে আমরা কী করি? সবসময় 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমাকে প্রস্থ বার করতে বলেছে, তাহলে প্রস্থ কীভাবে বার করবো? এখান থেকে দেখো, তাহলে প্রস্থটাকে বার করবো, দৈর্ঘ্যটাকে তাহলে ওপাশে পাঠাতে হবে। তাহলে অর্থাৎ প্রস্থ সমান কি? প্রস্থ সমান এই জিনিসটাকে আমরা কি বলবো? এইভাবে না লিখে দেবো, 2 দিয়ে ভাগ করছি মানে লিখবো অর্ধ পরিসীমা। কী লিখবো? অর্ধ পরিসীমা। কী লিখবো? অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য যোগ আকারে আছে, মানে প্রস্থের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? যোগ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এদিকে লিখবো কি? দৈর্ঘ্য। বুঝতে পারলে? তাহলে এই হয়ে গেল আমাদের প্রস্থ বার করার সূত্র। কি? প্রস্থ সমান লিখতে পারি কি? অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। একইভাবে যদি কোনো অঙ্কে ধরো দেওয়া আছে, প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা বার করতে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বার করবো কী করে? সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য যখন বার করতে যাব, এই সূত্রটাই ইউজ করব। খুব সোজা। কি? অর্ধ পরিসীমা থেকে আমরা কি করব? অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করব কাকে? এখানে যেমন দৈর্ঘ্যকে বিয়োগ করেছিলাম, ওখানে প্রস্থকে বিয়োগ করব। ব্যাস হয়ে যাবে আমাদের আর একটা সূত্র। এটাও তোমরা ক্লাস 5-এ পড়ে এসছো, মনে করে দেখো। তো এই ছোটো ছোটো বিষয়গুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি ছোটো ছোটো ক্লাস 5-এর 6-এর এই কনসেপ্টগুলো একটু রাখো, তাহলে কিন্তু উঁচু ক্লাসের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। সেই জন্যই বলছি ভালো করে সূত্রগুলো কিন্তু মাথায় রাখ, তাহলে কিন্তু তোমরা অসুবিধা অতটা হবে না, ঠিক আছে। এগুলো তোমাদের অনেকেরই হয়তো জানা আছে ভালোভাবে, তো যাদের জানা আছে খুব ভালো, যাদের জানা নেই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে। জিনিসগুলো ছোটো ছোটো জিনিস হতে পারে, কিন্তু এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আমরা কীভাবে বার করবো? অর্ধ পরিসীমা থেকে প্রস্থকে বিয়োগ করে দেবো। ওকে, তাহলে এইখান থেকে দেখো কী কী সূত্র আমরা পেলাম। পরিসীমা বার করার সূত্র এটা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, যদি কোনো অঙ্কে দৈর্ঘ্য দেওয়া থাকে, অর্ধ পরিসীমা দেওয়া থাকে, পরিসীমা দেওয়া থাকে, তাহলে আমরা প্রস্থ কীভাবে বার করবো? অর্ধ পরিসীমা বিয়োগ 2। দেখো পরিসীমা দেওয়া থাকবে, অর্ধ পরিসীমা দেওয়া থাকবে না, তাহলে কী করবো? পরিসীমা যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা কী করে নেবো? অর্ধ পরিসীমায় পরিবর্তন করে নেবো, মানে ট্রান্সফার করে নেবো। কীভাবে করবো? 2 দিয়ে ভাগ করে। 2 দিয়ে কোনো জিনিসকে অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। সিম্পল ব্যাপার, কিছু ব্যাপার না। আচ্ছা, এটা বোঝা গেছে নিশ্চয়ই, এই জায়গাটায় কোনো সমস্যা নেই। এই পর্যন্ত কটা সূত্র আমরা দেখলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সংক্রান্ত যে সূত্রটা, মানে কয়েকটা সূত্র আমি তোমাদের কিন্তু বলে দিলাম। তো এবারে আসবো আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে। এটা মুছছি, ক্ষেত্রফল নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখো, ক্ষেত্রফল মানে কি বুঝি? ক্ষেত্রফল মানে কি বুঝে বোঝো? ক্ষেত্রফল মানে জিনিসটা কি? ক্ষেত্রফল মানে বোঝায় এই যে মাঝখানটা, ভালো করে দেখো, যে আয়তক্ষেত্রের যে মাঝখানটা কতটা জায়গা জুড়ে আছে, মানে এই মেঝেটার দৈর্ঘ্য, মানে মেঝেটা কতখানি দৈর্ঘ্য বলছি, এই মেঝেটা কতখানি জায়গা জুড়ে আছে। তো এই মেঝেটার এই মধ্যিখানের যে অঞ্চল, এর যে মাপ হবে সেটাই হবে তোমার কি? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি বার করতে চাই, কী করব? এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের সঙ্গে আমরা কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে আমরা কী পেয়ে যাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কী পেয়ে গেলাম? ক্ষেত্রফল সমান আমরা কী লিখতে পারবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কী পেয়ে যাব? ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আর একক হিসেবে বর্গ কথাটা লাগাবে, বর্গ।
এককের জায়গায় কী হতে হবে, মিটারে থাকলে বর্গ মিটার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, এটা মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে বর্গ একক কথাটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। বোঝা যাচ্ছে? সিম্পল ব্যাপার, সোজা ব্যাপার, কিচ্ছু সমস্যা নেই। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, এই জায়গাটা নিয়ে এখানে কিছু তোমাদেরকে কনসেপ্ট মাথায় রাখতে হবে, কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। আচ্ছা চলো, আমি সেই কনসেপ্টগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তার আগে আর একটা জিনিস তোমাদেরকে ফর্মুলা আমি তোমাদেরকে দিয়ে বার করে দিচ্ছি। দেখো, ধরো কোনো একটি অঙ্কে কী দেওয়া আছে, ধরো দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে প্রস্থ কী করে বার করব? খুব সোজা। প্রস্থ বার করতে গেলে কী করতে হবে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্রফলটাকে ভাগ করে দেবে। কী করবে? ক্ষেত্রফলকে কী করবে? ভাগ করে দেবে। ভাগ করে কাকে দিয়ে ভাগ করবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে, যেটা দেওয়া আছে, ঠিক আছে। উল্টোভাবে যদি আমাদের দৈর্ঘ্য বার করতে দেয়, ধরো প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য যদি বার করতে দেয় তাহলে কী করবো? ক্ষেত্রফলকে ভাগ করবে। কী করবে? ক্ষেত্রফলকে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? প্রস্থ দিয়ে ভাগ করবে। ঠিক উল্টা কাজ করবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যদি প্রস্থ বার করতে দেয়, মানে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবে, তাহলে প্রস্থ পেয়ে যাবে। আবার ধরো ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বার করতে দিলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবে, তাহলেই কিন্তু তোমরা দৈর্ঘ্য পেয়ে যাবে। এই সূত্রটা পেলাম কী করে, তোমাদেরকে একটু বোঝো। সূত্রটা পেলাম কী করে? খুব সোজা ব্যাপার, যদি মনেও না থাকে তোমরা নিজেরাই বার করতে পারবে। দেখো ভালো করে, আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এটা তো লিখতে পারি, এক মিনিট, এই জিনিসটা আমরা লিখতে পারি কি, মানে এইখানটা থেকে লিখছি এই জায়গাটা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই জিনিসটা সমান আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফল লিখতে পারি, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি যদি শুধু দৈর্ঘ্যটাকে বার করতে চাই, তাহলে প্রস্থটাকে কী করতে হবে? ওপাশে পাঠাতে হবে, তাই তো? তাহলে আমি শুধু দৈর্ঘ্যটাকে বার করতে চাইছি, তাহলে প্রস্থটাকে কী করতে হবে? ওপাশে পাঠাতে হবে। ওপাশে পাঠাচ্ছি মানে কী করছি? এটা গুণ আকারে আছে এদিকে, তাহলে প্রস্থ ওপাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল তো আছেই, একে ভাগ করে দিতে হবে, ভাগ হয়ে যাবে। কত? প্রস্থটা ভাগ হয়ে যাবে এদিকে গিয়ে, তাহলে এদিকে গিয়ে প্রস্থ আমার ভাগ হয়ে গেল। বুঝতে পারলাম তো? তাহলে এই জন্যই এইভাবে কিন্তু সূত্র ফর্মুলাগুলো এসছে এইভাবে, ঠিক আছে। তাহলে কটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই। আচ্ছা, এবার যে মেন যে বিষয়টা, যেটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। দেখো, আমি তোমাদেরকে ক্ষেত্রফলের একক কী দিলাম, মানে একক কী হবে বললাম, এই যে বর্গ একক কথাটা আসবে। আচ্ছা, বর্গ কথার মানে কি, যে বর্গ কথাটা কেন আসছে এই এককের মধ্যে বর্গটা হঠাৎ করে? মানে নর্মালও তো একক হতে পারতো, মানে এমনি সেন্টিমিটার বা মিটার, মানে যেমন দৈর্ঘ্য, মানে যেমন পরিসীমা ব্যবহার করি, যেমন নর্মালি সেন্টিমিটার, মিটার, এই সমস্ত এককগুলো ব্যবহার করি, কিন্তু এখানে বর্গ কথাটাই ইউজ করছি কেন? এটাও বোঝা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা 7-এ উঠে গেছি, আমাদেরকে জানতে হবে। কারণ নিচু ক্লাসে আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমাদের সেখানে মনে রাখলেই চলতো, কিন্তু এখানে একটু আমাদেরকে জেনে নিতে হবে যে বর্গ কথাটা আমরা কেন লিখি। কারণ বর্গ সম্পর্কে তোমাদের ধারণা এসে গেছে, কারণ তোমরা অনেকেই তোমাদের বীজগণিত শুরু করে দিয়েছো, বা বীজগণিতের তোমাদের অনেকটা হয়ে গেছে কাজ, ঠিক আছে। তো বর্গ মানে আমরা কী বুঝি? কোনো সংখ্যার বর্গ, কোনো জিনিসের বর্গ করা। মানে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে, ভালো করে বুঝবে। ধরো একটা সংখ্যা আছে আমার কাছে 3, তো এর বর্গ মানে আমরা কী বুঝি? মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে কী করে দেওয়া? গুণ করে দেওয়া, তাহলেই সেটার বর্গ হয়ে যাবে। মানে কি, আমরা লিখতে পারি 3 স্কোয়ার। বর্গ মানে কি? স্কোয়ার মানে কি? কী করে স্কোয়ার হলো? দুবার আছে, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, সূচক তোমরা করেছো, মানে দুটো জিনিস সেম জিনিস গুণ করছি, মাথার যে পাওয়ারগুলো থাকে সেগুলো কী হয়ে যায়? যোগ হয়ে যায়। সেই জন্য আমরা এটা 3 স্কোয়ার লিখতে পারি। মানে কোনো জিনিসের বর্গ করা মানে কি, সেটাকে হচ্ছে কি, যার বর্গ করছি আমরা, যেই সংখ্যার বর্গ হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যার সঙ্গে কী করে দেওয়া? গুণ করে দেওয়া। সেই সংখ্যাকে সেই সংখ্যার সঙ্গে কী করে দেওয়া? গুণ করে দেওয়া, তাহলেই তার বর্গ হয়ে যায়, ব্যাস, আর কিছু না, ঠিক আছে। তাহলে যেহেতু 3-এর বর্গ করতে বলেছি আমি, 3-এর বর্গ, এর বর্গ করতে বলেছি, এর বর্গ, 3-এর বর্গ যখন আমি করতে বলেছি, তাহলে কি 3 স্কোয়ার করে দেবো। 3 স্কোয়ার মানে 3-এর বর্গ, মান কত বেরোবে? মান 3 3 9 হবে, ঠিক আছে। মান নিয়ে ইম্পর্টেন্ট নয়। তাহলে বর্গ করা মানে কোনো জিনিসকে স্কোয়ার করা, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, সিম্পল ব্যাপার, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো, আমরা যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি, ভালো করে বুঝবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ধরো কোনো একটা জিনিস, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, ধরো আমি এটা বুঝিয়ে দিচ্ছি একটু ব্যাপারটা, কেন বর্গ কথাটা আসছে। ধরো 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, ওকে। মানে দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, আমরা যখন ক্ষেত্রফল লিখি তাহলে কি 5 গুণ 3 লিখবো, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই সূত্র এই মাত্র পড়লাম, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এবার দেখো সেন্টিমিটার, তাহলে 5-এরও তো একটা সেন্টিমিটার ছিল, 5-এর একটা একক কি সেন্টিমিটার, 3-এরও একটা কি একক সেন্টিমিটার, তাহলে দুটো সেন্টিমিটার আমরা গুণ করছি। দেখো, যদি শুধু তো আমরা শুধুমাত্র মানটাকে গুণ করছি না, তার এককটাকেও আমরা গুণ করছি এখানে, ঠিক আছে। শুধু মানকে গুণ করছি না কিন্তু আমরা এখানে, ভালো করে বোঝো, শুধু
গুণ করছি না, তাহলে হচ্ছে 5 ইন্টু 3, ঠিক আছে। তাহলে একক দুটো গুণ হয়ে যাচ্ছে, 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, মানে এই দুটো সেন্টিমিটার গুণ হয়ে কী হয়ে যাচ্ছে, 5 3 15 হয়ে যাচ্ছে এদিকে। আর সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, যেটা কি আমরা কী বলছি, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। মানে এককটা দুবার গুণ হয়ে বর্গ হয়ে যাচ্ছে, মানে সেম একক, মানে সেন্টিমিটারের সঙ্গে সেন্টিমিটার গুণ হচ্ছে, তো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার মানে সেটাকে বর্গ বলতে পারি, বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমরা বর্গ কথাটা ইউজ করবো, ক্ষেত্রফল একক, মানে সে যারই ক্ষেত্রফল বার করি না কেন আমাদের বর্গ এককটা ইম্পর্টেন্ট, বর্গ কথাটা ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু এখান থেকে তোমাদের নাম্বার কেটে নেবে বা অঙ্কটাও কেটে দিতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের বইতেই আছে এই বিষয়টা। ধরো বইয়েরই অঙ্কটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু, সে ব্যাপারটা কী। অঙ্কটা বইয়েরই আছে, আমি তোমাদের বইয়ের অঙ্কটাই দেখিয়ে দিচ্ছি। তো কী বলেছে অঙ্কটাতে একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের পাতা নম্বর 205 পাতা, জানি না পুরনো বই কিনা। তো এখানে যে 2-এর দাগের 6-এর অঙ্কটা আছে, 2-এর দাগের 6-এর অঙ্কটা তোমরা দেখো ভালো করে। 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি লিখি। 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ, দেখো এখানে দুটো প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন ভালো করতে হবে। একটা করেছে 5 বর্গমিটার, এটা মানে কি বুঝি আমরা, 5 বর্গমিটার, এটা মানে কি বুঝি, এটা আমাকে বোঝাতে হবে বলেছে। আর একটা দিয়েছে 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ, এটা মানে কি বুঝি আমাকে লিখতে হবে। এই দুটো জিনিসই ভালো করে বুঝে নাও, এই দুটো জিনিস একটু বুঝে নাও। এটা শর্ট কোয়েশ্চেনে অনেক সময় এসে থাকে, বা এই ধারণাটা থাকা তোমাদের সকলেরই দরকার, ধারণা ইম্পর্টেন্ট, এখানে ধারণাটা থাকা সকলেরই দরকার, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। দেখো তো 5 বর্গমিটার মানে কি, এইখানে দেখো বর্গমিটার, বর্গ করছি কার বলো তো, এককটার বর্গ করছি আমরা এখানে, 5 বর্গমিটার। তাহলে আমরা এটাকে লিখব কি, 5 মিটার গুণ মিটার, মানে এককটার বর্গ হিসাব মতো। তাহলে কত, এটা হয়ে গেল কি 5 বর্গমিটার। কেন বর্গমিটার হলো, কারণ দেখো মিটারটাকে দুবার গুণ করা আছে, সেই জন্য আমরা কী বলছি 5 বর্গমিটার কথাটা, মানে বর্গটা কার করছে, অ্যাকচুয়ালি এখানে বর্গটা করা আছে কি মিটারের, কার বর্গ করা আছে মিটারের, মানে মিটারকে দুবার, মানে মিটারকে মিটারের সঙ্গে একবার গুণ করা হয়েছে, সেই জন্য এটাকে 5 বর্গমিটার লিখছে। আর এইখানে দেখো 5 মিটার বর্গ, মানে 5 মিটারের বর্গ করা হচ্ছে। 5 মিটারের বর্গ মানে কি লিখতে পারবো, 5 মিটার গুণ 5 মিটার, ঠিক আছে, এইটা বোঝাচ্ছে, ভালো করে বোঝো। এখানে 5 বর্গমিটার মানে কি, 5 লিখলাম আর মিটারকে বর্গ করা হচ্ছে, মিটারটাকে বর্গ করা হচ্ছে। আর এখানে দেখো 5 মিটারের বর্গ করা হচ্ছে, মানে 5 মিটার গুণ 5 মিটার, মানে এটাই তো বুঝিয়েছি যে কোনো জিনিসের বর্গ করা মানে কি, সেটার সঙ্গে সেটাকেই গুণ করতে হবে। তাহলে 5 মিটারের বর্গ করতে বলেছে, মানে তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার, এটা মানে এই দুটো হচ্ছে ব্যাপার, সিম্পল, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমাদের কোনো আর সমস্যা হবে না। তো এই গেল হচ্ছে আমাদের কি আয়তক্ষেত্রের ব্যাপারটা। আয়তক্ষেত্র নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চয়ই, আয়তক্ষেত্র নিয়ে কোনো সমস্যা নেই। তো একক চেঞ্জ করাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে। আজকে পুরোপুরি দেখো, আজকে অঙ্ক হোক বা না হোক, আমাদেরকে কিন্তু থিওরি পার্ট, মানে আমাদের যে কনসেপ্টগুলো আছে, যে সূত্রগুলো আছে, সেগুলোকে ভালো করে মাথায় ঢোকাতে হবে, তারপরে না অঙ্ক করবো, কোনো চাপ নেই আমাদের, ঠিক আছে। কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে তোমার চ্যাপ্টারটা দেখবে অনেক সোজা লাগবে। যে কনসেপ্টগুলো লাগে এই চ্যাপ্টারটা করতে, আমি তোমাদেরকে সব বলে দেবো, ঠিক আছে আগে, তারপরে হচ্ছে আমরা অঙ্কে যাবো। যদি হবে অঙ্ক আজকের ক্লাসে, নাহলে নেক্সট ক্লাস থেকে অঙ্ক করবো, কোনো চাপ নেই, ঠিক আছে। চলো, এটা বোঝা গেছে নিশ্চয়ই, এই জায়গাটা বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা চলো, এবার ধরো একক চেঞ্জ করাগুলো, তোমাদের অনেকেরই একক চেঞ্জ করতে সমস্যা হয়। একক চেঞ্জ করাটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কীভাবে একক চেঞ্জ করবে তোমরা, কীভাবে একক চেঞ্জ করবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা লিখে এসো, দেখো ধরো তোমাকে 5 কিমি লেখা আছে, কিলোমিটার দেওয়া আছে, তোমাকে এটাকে ট্রান্সফার করতে হবে কিসে, ধরো মিটারে, ঠিক আছে। বলছে যে 5 কিলোমিটার থেকে তোমাকে মিটারে ট্রান্সফার করতে হবে। তো সিম্পল ব্যাপার, কীভাবে করবে দেখো, তো তার জন্য তোমাদেরকে একটু মেট্রিক পদ্ধতিকে মনে করতে হবে। মেট্রিক পদ্ধতিটা কী ছিল, তো প্রথম থেকে আমাদের একক, মানে যে পরপর এককগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমে কী ছিল, কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপর ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর মিলিমিটার, এই 7টা একক একটু মনে রাখতে হবে। কী কী বললাম, কিলোমিটার,
মনে রাখবে তোমরা। কিলোমিটার যদি মনে না থাকে লিখে নাও, দরকার হলে। প্রথমে বললাম কি কিলোমিটার, ঠিক আছে, তারপর কি বললাম হেক্টোমিটার, তারপর কি বললাম ডেকামিটার, তারপর কি বললাম মিটার, তারপর কি বললাম ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, ঠিক আছে। তো আমাকে কোথা থেকে কোথায় যেতে হচ্ছে দেখো, আমাকে কিলোমিটার থেকে মিটারে যেতে হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে কি, কিলোমিটার আগে আসছে না মিটার আগে আসছে? প্রথমে কিলোমিটার, তারপরে তো মিটার আসে। প্রথম থেকে শুরু করি যদি আমি, কিলোমিটার আগে, তারপরে হচ্ছে মানে আমি কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, মানে সামনের দিকে এগোচ্ছি। যখন এরকম সামনের দিকে এগোবো, কোথা থেকে সামনের দিকে এগিয়ে যাবো, তখন আমাদেরকে কী করতে হয়, গুণ করতে হয়। কী করতে হয়, গুণ করতে হয়। এবার কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব, তো সেটা কী করে করবো দেখো, কিলোমিটারের পর থেকে আমি মিটার পর্যন্ত গুনবো, ক ঘর হচ্ছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘর হচ্ছে। মানে কিলোমিটারের ঘরটাকে ধরবে না, কিলোমিটারের পর থেকে গুনতে শুরু করবে। কিলোমিটার, ভালো করে দেখো আমি এখানে লিখছি ধর করলে, প্রথমে হচ্ছে কিমি মানে কিলোমিটার, তারপরে হেমি মানে হেক্টোমিটার, তারপরে হচ্ছে কি ডেকামি মানে ডেকামিটার, তারপরে কি মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমি যাচ্ছি কিলোমিটার থেকে কোথায় যাচ্ছি, আমি মিটারে যাচ্ছি। তো মানে ক ঘর পেরিয়ে যেতে হচ্ছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। মানে এটাকে কিলোমিটারটাকে ধরবে না, যেখান থেকে গুনবে সেটাকে ধরবে না, তারপর থেকে ধরবে। মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, সামনের দিকে এগোচ্ছি মানে কী করবো, সামনের দিকে এগোলে কী করতে হয়, আমাদেরকে গুণ করতে হয়। আমরা সব শিখেছিলাম এগুলো। তাহলে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, কিলোমিটার থেকে আমরা কী করবো, মিটার যেতে গেলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 1-এর পিছনে কটা শূন্য দেবো, যতগুলো ঘর গেছি, মানে 3টে শূন্য দিয়ে গুণ করবো। তাহলে এটা কিসে চলে যাবে, এটা মিটারে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে, 5000 মিটার, ঠিক আছে, 5000 মিটার। ওকে, বোঝাতে পারলাম। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে 50 ডেসিমিটার, 50 ডেসিমিটার। এটাকে তোমাকে নিয়ে যেতে হবে ধরো মিটারেতে, এটাকে জিজ্ঞেস করছো মিটারে নিয়ে যেতে। 50 ডেসিমিটার আছে, সেটাকে কিসে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো সেটাকে, সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে তোমার মিটারেতে। তো কী করে নিয়ে যাবো, ডেসিমিটার থেকে মিটার, একদম মিটারের পরই আছে আমার ডেসিমিটার, এটা মনে রাখবে। কী আছে, মিটারের পরই হচ্ছে ডেসিমিটার। আমাকে আনতে হবে কোথায়, আমাকে মিটার থেকে ডেসিমিটারে আসতে হবে। মিটার থেকে ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার মানে ক ঘর, 1 ঘর যেতে হচ্ছে। দেখো তাহলে আমরা কী করবো, 50-এর সঙ্গে গুণ করবো, সামনের দিকে এগোচ্ছি তো, মিটারের পরই ডেসিমিটার মানে 1 ঘরে এগিয়ে যাচ্ছে, 10 দিয়ে গুণ করবো। তাহলে কত হয়ে যাবে, 500, 500, আরে সরি, ডেসিমিটার নিয়ে যেত, 1 মিনিট একটু ভুলে যাচ্ছে, দেখো এদিকে। আমাকে এটা কিসে নিয়ে যেতে বলেছে, এটা আমাকে নিয়ে যেতে বলেছে ডেসিমিটার থেকে মিটার, মানে ডেসিমিটার এখান থেকে ভুল বললাম একটু, ডেসিমিটার থেকে আমাকে কি মিটারে আসতে হবে। তার মানে কি পিছন দিকে আসছি, পিছন দিকে এলে ভাগ করতে হবে। যেহেতু 1 ঘর আসছি, মানে 1-এর পিছনে একটা শূন্য দিয়ে ভাগ করবো। তাহলে 50কে কী করে দেবো, ভাগ করে দেবো 10 দিয়ে, 0 কেটে গেলো, তাহলে 5 মিটার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে এককগুলো চেঞ্জ করতে হয়, ঠিক আছে। মেট্রিক পদ্ধতি কিন্তু একটু মনে রাখতে হবে। ছকটা তোমরা মনে রাখবে, আমি একবার মনে করিয়ে দিলাম, যেহেতু অনেকেরই, তোমাদের সকলেরই আশা করছি এখানে মনে আছে এইগুলো ব্যাপারগুলো, ঠিক আছে। তাও একবার বলে দিলাম যাদের মনে নেই। তো তাহলে কী করবো, যখন সামনের দিকে এগোবো, যে কোনো জায়গা থেকে, ধরো এখানে দাঁড়িয়েছে সামনের দিকে এগোচ্ছে, তাহলে গুণ করতে হবে। যেখানেই দাঁড়িয়ে থাকবে সেখান থেকে যদি সামনের দিকে এগো, তাহলে কী করবে, গুণ করবে। তাহলে কী করবে, গুণ করবে। আর যেখানেই দাঁড়িয়ে থাকবে সেখান থেকে যদি পিছন দিকে আসো, তাহলে কী করবে, ভাগ করবে। সিম্পল ব্যাপার, ওকে। তাহলে একক চেঞ্জ গেল। আচ্ছা, আরেকটা এককের চেঞ্জ তোমাদেরকে আমি একটু ভালো করে বুঝি, তোমার এটা বইয়ের অঙ্ক, তোমাদেরকে এই এককের চেঞ্জটা একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের আর কনফিউজ থাকবে না এই জায়গাটাতে। চলো এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে তোমাদের বইয়েতেই এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমি এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। বলছে 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। 1 বর্গ কিমি, প্রশ্নটা কি দিয়েছে যে 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি, মানে ডেকামিটার। প্রশ্নটা এখানে ভালো করে লক্ষ্য করো, আমাকে কোথা থেকে কোথায় যেতে বলছে দেখো ভালো করে। আমাকে বর্গ কিলোমিটার, মানে বর্গ কিলোমিটার থেকে যেতে হবে বর্গ ডেকামিটারে। তাহলে কিলোমিটারের পর ডেকামিটার আসে নিশ্চয়ই, প্রথমে কিলোমিটার আসে, তারপরে তো ডেকামিটার আসে। কিলোমিটারের পর কি আসে, হেক্টোমিটার, তারপর ডেকামিটার, মানে 2 ঘর। কিলোমিটারের পর দেখো ভালো, প্রথমে কিলোমিটার, কিমি, তারপরে হেমি, তারপরে কি আছে ডেকামি, ঠিক আছে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, বুঝতে পারছো কী বললাম। আচ্ছা ধরো, প্রথমে আছে কিলোমিটার, কিমি, তারপরে কি আছে হেমি মানে হেক্টোমিটার, তারপর কি আছে ডেকামি আছে, তাই তো, ডেকামিটার। তাহলে আমাকে ক ঘর যেতে হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে, ক ঘর যেতে হচ্ছে, 2 ঘর যেতে হচ্ছে না, 1 ঘর 2 ঘর, মানে কিলোমিটার থেকে ডেকামিটার যেতে যাচ্ছি, মানে ওকে কি 2টো ঘর পেরোতে হচ্ছে, 2টো ঘর পেরোতে হচ্ছে।
এবার দেখো, এবার এই জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস কি, যে এখানে বর্গ কতটা ইউজ করা হয়েছে। দেখো এখানেও বর্গ, এখানেও বর্গ, তাহলে আমরা এটাকে চেঞ্জ করবো কী করে? কিচ্ছু ব্যাপার নয়, নর্মালি ভাববে, বিশেষ কিছু ভাবার দরকার নেই, গুলিয়ে ফেলার একদম দরকার নেই। কী করবে, আমরা কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে জানি, কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে কী করতে হবে? এখানে আমার 1 দেওয়া আছে, 1কে লিখলাম। যেহেতু সামনের দিকে করছি মানে গুণ করতে হচ্ছে, কত দিয়ে গুণ করব? যেহেতু 2 ঘর যাচ্ছি, 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে গুণ করছি। ওকে, তাহলে আমার এটা চলে গেল কিলোমিটার থেকে ডেকামিটার। সিম্পল ব্যাপার, কিলোমিটার থেকে ডেকামিটার যেতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তো চলে গেলাম। কিন্তু যেহেতু বর্গ কথাটা ইউজ হয়েছে, তাহলে আমরা কী করবো, যেটা এখানে গুণ করেছি সেখানে আরেকবার গুণ করবো। মানে হচ্ছে বর্গ মানে কি 2বার, বর্গ মানে কি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে আরেকবার গুণ করা, মানে সেই সংখ্যার স্কোয়ার। তাহলে আমরা কি 100 দিয়ে গুণ করেছি, একবার গেছি, তাহলে আরেকটা বর্গের জন্য, আর মানে যেহেতু একটা ডেকামিটার মানে একবার ডেকামিটারে গেছি মানে 100 দিয়ে গুণ করছি, তাহলে যেহেতু বর্গ মানে 2বার আছে, তার মানে আরেকবার 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তো মানে এটা কত দাঁড়াচ্ছে তাহলে, 1-এর পিছনে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, এত বর্গ ডেকামিটার। ব্যাপারটা বুঝলে কিনা দেখো, ব্যাপারটা বুঝলে কিনা দেখো। ধরো তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে দেওয়া আছে 50 ডেসিমিটার, ভালো করে বুঝবে, 50 কী আছে ডেসিমিটার, 50 বর্গ ডেসিমিটার, 50 বর্গ ডেসিমিটার। প্রশ্নটা দিয়েছে কি 50 বর্গ ডেসিমিটার সমান কত বর্গ মিটার, তো এটা করবো কী করে, তো সিম্পল, কিচ্ছু ভাবা দরকার নেই। যেমন হচ্ছে আমরা বর্গের কথা প্রথমে ভুলে যাবো, ডেসিমিটার থেকে আমরা কোথায় যাবো, মিটারে যাবো। এই একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে ডেসিমিটার থেকে কিসে যেতে হবে, মিটার, মানে মিটারের পর ডেসিমিটার হয়, কিন্তু আমরা যাচ্ছি ডেসিমিটার থেকে মিটার আসছে, মানে ব্যাকে আসছি, পিছন দিকে আসছি। তাহলে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 50কে আমরা কী করবো, ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো, 1 ঘর আসছি মানে 10 দিয়ে ভাগ করবো। কিন্তু যেহেতু এখানে বর্গ কথা ইউজ হয়েছে, মানে বর্গ আছে, তাহলে কবার, মানে এখানে যেহেতু 10 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে আরেকবার আমাকে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 2বার 10 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তার মানে কত হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5/10 হচ্ছে, মানে কত হচ্ছে 0.5 বর্গ মিটার, 0.5 বর্গ মিটার। কিছুই ব্যাপার নয়, যেমন নর্মালি হচ্ছে আমরা কি ডেসিমিটার থেকে মিটারে যাব, যত দিয়ে ভাগ করতে হয় ভাগ করবো একবার, তারপর আবার সেইটাকে আরেকবার করে দেবো। মানে হচ্ছে কি, যেহেতু 10 দিয়ে একবার করছি, 10 দিয়ে 2বার করে দেবো। যদি 3টে সংখ্যা থাকতো তাহলে 3 মানে 1-এর ভিতরে 3টে শূন্য দিয়ে করতাম, 2বার করতে হবে। ঠিক আছে, বর্গর জন্য আমরা 2বার ইউজ করবো সেই জিনিসটাকে। মানে বর্গ মানে ওটাই তো বুঝি, যে কোনো জিনিসের বর্গ, ধরো একটা সংখ্যা দেওয়া আছে এক্স, এর বর্গ মানে কি স্কোয়ার, মানেই লিখতে পারি এক্স ইন্টু এক্স। ওয়াইয়ের বর্গ মানে কি, লিখতে পারি ওয়াই স্কোয়ার, মানে ওয়াই ইন্টু ওয়াই, মানে সেটাকে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করছি। বুঝতে পারছো, বর্গ মানে সেই সংখ্যাকে সেই। এই ব্যাপার, এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো কোনো প্রবলেম হবে না। তো এই পুরোপুরি গেল আয়তক্ষেত্র রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে, যে সমস্ত সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো এইটা। আচ্ছা, এবার আসবো বর্গক্ষেত্র নিয়ে আলোচনা। তো এটুকু আশা করছি বোঝা গেছে। তো এবার আসবো আমরা কি বর্গক্ষেত্র নিয়ে একটু আলোচনা করতে। চলো, বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? বর্গক্ষেত্র যার 4টে বাহু সমান হয়, তাই তো? যে 4টে বাহু সমান হয়, তো দেখেছি নিশ্চয়ই আমরা বর্গক্ষেত্র কেমন দেখতে, এই টাইপের দেখতে হয়। দেখো ছোটো করেই আঁকলাম, যাই হোক। তো এটা একটা বর্গক্ষেত্র, যদিও বা মনে হচ্ছে একটু, যাই হোক, এটা সমান ধরে নিও, যার 4টে বাহুই কিন্তু সমান, এটা একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের প্রথমে আমরা পরিসীমার কথায় আসি। যেমন সে আগেরটায় পরিসীমা মানে কি, চারপাশের মাপ। সেম আয়তক্ষেত্রে যেমন কনসেপ্ট ছিল, এখানেও কনসেপ্ট একই, কোনো ঝামেলা নেই, শুধু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ছিল। যেহেতু ওরা একটা বাহু মানে দুটো বাহু করে সমান করেছিল, এখানে যেহেতু 4টে বাহুই সমান, তো অর্থাৎ আমার কোনো চাপ নেই যে প্রত্যেকটাকেই বাহু বলবো, এখানে দৈর্ঘ্য প্রস্থ বলার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ 4টে বাহুই কী হয়, সমান হয়। তাহলে এর পরিসীমা বার করার সূত্র কি মনে রাখবে, 4টে বাহুকে যোগ করে দেবো। এর পরিসীমা বার করতে গেলে কী করবো, 4টে বাহুকে একবারে যোগ করে দেবো, মানে সেম যেহেতু বাহু। তাহলে আমরা কি 4টে বাহুকে একবার যোগ না করে আমরা কি শর্টকাটে কী করে করবো, 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। তাহলে কী করবো, 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, খালি হয়ে যাবে। চারবার একই জিনিস যোগ না করে একবার 4 দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করে দেবো, ঝামেলা মিটে যাবে। 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ব্যাপারটা বুঝতে পারলে যে কেন 4 দিয়ে গুণ করলাম, এটা কিন্তু বোঝা দরকার, ইম্পর্টেন্ট। ধরো তোমাকে আমি বলছি আমার কাছে 10টা লজেন্স আছে, 10টি কী আছে, লজেন্স আছে, ঠিক আছে, লজেন্স। তো প্রত্যেকটার দাম কত করে, 2 টাকা করে। তাহলে 10টা লজেন্সের দাম কত হবে, তুমি কী করবে তাহলে তুমি এটা দুভাবে করতে পারো অঙ্কটা। দেখো, যেহেতু 10টি লজেন্স দেওয়া আছে, তো প্রত্যেকটা লজেন্সের দাম কত করে, 2 টাকা করে। তাহলে আমি কী করবো,
2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, মানে 10 বার 2কে যোগ করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করেও করতে পারি। তাহলে কত বেরোবে? 20 বেরোবে যোগ করলে, 20 টাকা। তো এত বড় ক্যালকুলেশন না করে আমরা যদি শর্টকাট, আমরা কি জানি গুণে, এই যোগের শর্টকাট নিয়ম কি? যোগকে শর্টকাট আমরা কীভাবে করতে পারি? গুণের আকারে করতে পারি, যেহেতু সেম সংখ্যা দেওয়া আছে। তাহলে কী করব, যেহেতু আমার কাছে 10টা লজেন্স আছে, 10টা লজেন্স আছে, প্রত্যেকটার দাম 2 টাকা করে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10 দোকানে 20 টাকা। ঠিক আছে, তেমন এখানে যেহেতু 4টে বাহু সমান সমান আছে, তাহলে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য করে দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সিম্পল। তাহলে এইভাবে আমরা কিন্তু পরিসীমাটাকে বর্গক্ষেত্রে নির্ণয় করতে পারি। বুঝতে পারলাম? ওকে, তো এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস দেখো, আরেকটা সূত্র আমরা এখান থেকে বার করতে পারি। ধরো আমাকে পরিসীমা দিয়ে দিয়েছে, কী দিয়ে দিয়েছে? পরিসীমা। কার পরিসীমা দিয়ে দিয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমা, মানে এটা দেওয়া আছে আমাকে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করবো? খুব সোজা ব্যাপার, একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করবো? তখন আমরা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বার করার সূত্র কী পাবো? একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করতে পারি? আমাকে পরিসীমাকে ভাগ করে দিতে হবে কত দিয়ে? 4 দিয়ে। পরিসীমাকে আমরা কী করব? ভাগ করে দেবো কত দিয়ে? 4 দিয়ে। তাহলেই আমরা কি পেয়ে যাব? একটি বাহুর দৈর্ঘ্যকে পেয়ে যাব। আশা করছি বুঝতে পারছো কেন কি করে পেলাম। দেখো কিছু ব্যাপার নেই, একটি বাহুর দৈর্ঘ্য সমান কি, এই যে পরিসীমাটা আছে 4টা এপাশে যদি চলে আসে তাহলে কী হয়ে যাবে? এদিকে গুণ আকারে আছে, এদিকে এলে কী হয়েছে? ভাগ হয়ে যাবে, সিম্পল ব্যাপার, কিছুই নেই। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী করে পাবো? বর্গক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে সেই পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা গেল, আর একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করতে হবে বুঝতে পারলাম। আচ্ছা, এবার ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল মানেও কি? সেম একই জিনিস, মানে এই মাঝখানটা কতখানি জায়গা জুড়ে আছে, এই মাঝখানটার জায়গাটার আমাকে মাপ বের করতে হবে। তো তাহলে আমাকে কী করতে হবে? যেমন ওখানে দৈর্ঘ্য প্রস্থকে গুণ করেছিলাম, যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, তাহলে দুটো কী করবো? বাহুকে আমরা গুণ করবো। তাহলে বাহু গুণ বাহু মানে বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র কী পাচ্ছি? এর ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কী করতে হবে? বাহুর সাথে বাহুকে গুণ করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা বর্গ একক। এখানেও বর্গ কথাটা দেবে, কারণ হচ্ছে কি দুটো বাহুকে গুণ করছে, তাদের এককগুলোকে গুণ করতে হবে, তাহলে বর্গ কথাটা আসতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান কি? বাহু গুণ বাহু। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে ক্ষেত্রফল বার করার সূত্র, ক্ষেত্রফল বার করার সূত্র। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা জিনিস ভালো করে মনে রাখো, ক্লাস 5-এ তোমরা পড়েছিলে। ধরো তোমাকে বলে দিয়েছি, ধরে নাও তোমাকে বলে দিয়েছে এই যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে এর ক্ষেত্রফলটা বলে দিয়েছে। ধরো এর ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 144 বর্গ মিটার। তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? কিছু ব্যাপার না, এর একটি বাহুর দৈর্ঘ্য কী করে পাবো? কিছুই ব্যাপার না, সিম্পলভাবে বার করবো। আমরা কীভাবে বার করবো? ধরো একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য কীভাবে পাবো? ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাদেরকে কী করতে হবে? এটা মনে রাখতে হবে। কী করবো? বর্গমূল করে দেবো। কাকে বর্গমূল করবো? এই যে ক্ষেত্রফলটাকে, যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে তাকে আমরা কী করবো? বর্গমূল করে দেবো। তাহলে দেখো আমার বলে দিয়েছে, ধরো একটা অঙ্কে 144 ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে কী করে পাবো? ক্ষেত্রফলটাকে বর্গ মানে 144-এর বর্গমূল করবো। কত পাবো? 140-এর বর্গমূল করলে 12 গুণ 12 মানে 12। তোমরা আশা করছি বর্গমূল চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে, বর্গমূল কীভাবে করতে হয় জানো। যদি না জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 12 আর 12 গুণ করলে 144 হয়, তাই তো। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু কত করে হবে? 12 সেন্টিমিটার করে হবে, যেটা একক থাকবে 12 মিটার করে হবে। বুঝতে পারলে? তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো কী করে? তাহলে ক্ষেত্রফলটাকে কী করবো? বর্গমূল করে দেবো, তাহলেই কিন্তু আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তো এই কটা সূত্র তোমাদেরকে কিন্তু মাথায় ভালোভাবে রাখতে হবে। যদি ভালোভাবে রাখো তাহলে কিন্তু চ্যাপ্টারের কোনো অঙ্কই শক্ত লাগবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, রিভাইজ করো, ভালো করে বোঝো, তারপরে হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমার সঙ্গে অঙ্ক করতে এসো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।